সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন। প্রচলিত সমাজ ব্যবস্থায় সাধারণত বলা হয়ে থাকে যে নারীর জন্য বরাদ্দ ঘর আর পুরুষের জন্য বাহির। তার মানে নারী ঘরের গণ্ডির মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ থাকবে তার গার্হস্থ্য এবং পারিবারিক জীবন নিয়ে, আর পুরুষ সম্পৃক্ত থাকবে বাইরের জীবন ও জগৎ নিয়ে। এই দৃষ্টিকোণ থেকে আসলে নারীকে ঘরের সামগ্রী হিসেবে দেখানো হয়ে থাকে। তোমাদের কাছে এইটাই প্রশ্ন যে আসলেই কি নারীর কোনো ঘর বা গৃহ আছে? এই প্রশ্নটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তার গৃহ প্রবন্ধটিতে উত্থাপন করেছেন। আর এই প্রবন্ধটি 2020-2021 শিক্ষাবর্ষের জন্য নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রবন্ধের প্রথমেই লেখক গৃহের সংজ্ঞা দিয়েছেন এভাবে: গৃহ বললে একটা আরাম বিরামের শান্তি নিকেতন বোঝায়। যেখানে আমরা আরাম করি, বিশ্রাম করি, সেটাই হচ্ছে গৃহ। যেখানে দিন শেষে গৃহী মানে গৃহে বসবাসকারী কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরে এসে বিশ্রাম করে। আর গৃহীকে রৌদ্র, বৃষ্টি, হিম বা ঠান্ডা থেকে রক্ষা করে। পশু পাখিদেরও গৃহ আছে এবং তারা সেখানে নিজ নিজ গৃহে নিজেদেরকে নিরাপদ মনে করে। পিপাসা না থাকলে যেমন জলকে মজার বলে মনে হয় না, সম্ভবত সেইরূপ গৃহ ছেড়ে কতদিন বিদেশে গিয়ে না থাকলে গৃহের মিষ্টি সুখ উপলব্ধি হয় না। পুরুষেরা যদিও সবসময় বিদেশে যায় না, তবু সমস্ত দিন শেষে বাইরে থাকার পর, মানে সংসার ক্ষেত্র থেকে বাইরে থাকার পর সারাদিন পর যখন অপরাহ্নে বা বিকেল অথবা সন্ধ্যায় ঘরে ফেরার জন্য তারা উন্মুখ হয়ে থাকে, উৎসুক হয়ে থাকে, এবং যখন বাড়িতে আসে একদম হাফ ছেড়ে বাঁচে। এখন লেখিকা দু একটা কথা বলছেন গৃহ সম্পর্কে। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করলে দেখি অধিকাংশ ভারতের নারী গৃহসুখ বঞ্চিতা, যারা অপরের অধীনে থাকে। অভিভাবকদের বাটিকে মানে বাড়িকে নিজের ভবন বা নিজের বাড়ি বলে মনে করে। অভিভাবকদের বাটিকে বা বাড়িকে নিজের ভবন বা বাড়ি বলে মনে করতেও যাদের অধিকার নেই, যাদের নেই, গৃহ তাদের কাছে একটা কারাগারের মতো মনে হয়। পারিবারিক জীবনে যে সুখী না, সে নিজেকে পরিবারের একজন বলে মনে করতে পারে না, মনে করতে সাহসী হয় না। তার নিকট গৃহ শান্তি নিকেতন বোধ হতে পারে না, এটাই স্বাভাবিক। কুমারী, সধবা, বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থাই শোচনীয়। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তঃপুরের মানে কয়েকটি ঘরের নমুনা দেখিয়েছেন লেখক। এখানে লেখক 5 জন নারীর কথা বলেছেন এবং তাদের করুণ চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। 5 জন নারী হচ্ছে জমিলা, কলিমের পত্নী, রমা সুন্দরী, রানী এবং খদিজা। এই 5 জন নারীর জীবন, তাদের ঘরে, তাদের গৃহে কোন অবস্থানে আছে সেটাই এখানে লেখিকা দেখিয়েছেন। প্রথমে আসা যাক
বিহারের জামালপুরের জমিলার কথায়। লেখক একবার বেড়াতে গিয়েছিলেন বিহারের জামালপুরে। সেখানে তার সাথে জনৈক বন্ধুর বাড়িতে যান এবং সেই বাড়ির পুরুষদের সাথে লেখকের বাড়ির পুরুষদের বন্ধুত্ব আছে বলে শারাফত উকিলের বাড়ির স্ত্রী লোকদের সাথে লেখকের পরিচয় হয়। তো সেই বাড়ির পুরুষদের সাথে লেখিকার বাড়ির পুরুষদের বন্ধুত্ব থাকায় লেখিকারও আগ্রহ হয় ওই বাড়ির মহিলাদের কে দেখার জন্য। এবং দেখার পর মহিলা এবং দেখলেন যে মহিলারা অত্যন্ত শান্তশিষ্ট, মিষ্ট ভাষিনী, যদিও কূপমণ্ডুক। কূপমণ্ডুক মানে হচ্ছে কুয়োর ব্যাং, এক অর্থে মানে সীমাবদ্ধ জ্ঞান যাদেরকে, তাদেরকে কূপমণ্ডুক বলা হয়। বাইরের জীবন জগৎ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা লেখক বা তারা রোকেয়া সাখাওয়াত হোসেনদেরকে অত্যন্ত সাদরে অভ্যর্থনা করলেন। আর সেখানে শরাফতের যে পত্নী, সেখানে শরাফতের পত্নী হাসিনা এবং তার বোন, ভগ্নী মানে বোন জমিলা, জমিলার মেয়ে, পুত্রবধূ সবাই উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে যখন লেখক যখন রোকেয়া সাখাওয়াত হোসেন তাদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলেন, তখন তিনি বললেন যে তারা কোনো কালে বাড়ির বাইরে যায় না, এটা তাদের বংশের গৌরব। কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে তারা আরোহণ করেন নাই, মানে চড়ে নেই। তারপর জমিলাকে যখন রোকেয়া সাখাওয়াত হোসেন তাদের বাড়িতে যাওয়ার অনুরোধ করলেন, তখন সে উত্তর দিল যে তারা কখনো বাড়ির বাইরে বের হন না এবং ঘোড়ার গাড়ি বা অন্য কোনো প্রকার যানবাহনে তারা কখনো চড়েন না। এতে লেখক সবিস্ময়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কি রূপে, এবং তার ভাইয়ের বউ মানে ভ্রাতৃবধূই বা কিভাবে আসলেন, সেটা লেখক অবাক হয়ে জিজ্ঞেস করেন। জমিলা উত্তর দিলেন, ইনি আমাদের আত্মীয় কন্যা, মানে ওই তার ভাইয়ের বউ তাদের আত্মীয়, এবং বলছে যে তার সাথে গেলে কয়েকটা ঘর পরেই দেখা যাবে তাদেরও ঘর আছে, এবং তাদের গোষ্ঠী মানে বংশেরই, একই বংশের, তো পাশাপাশি ঘর তাদেরকে বেশি দূরে যেতে হয় না বিয়ের সম্পর্কের জন্য। তো লেখককে নিয়ে সেই জমিলা আরেক বাসায় গেলেন, ঘরের অন্য একটা ঘরে গেলেন। ওই ঘরে গিয়ে বলছেন এটা হচ্ছে কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো বলে তার নিজের বাড়িতে নিয়ে গেল। একটা অপ্রশস্ত গলিটা খুব একটা বড় না, এরকম একটা গলির ভিতর দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তাকে নিয়ে গেলেন। তার সবগুলি কক্ষ বা ঘর দেখালেন। কক্ষগুলো অসূর্য স্পর্শ বলে মনে হইল। অতঃপর একটা দরজা খুলে দেখলাম, তারপরে হচ্ছে একটা দরজা খুলে দেখলেন যে হাসিনার পুত্রবধূ অপর পাশে আছেন। তো তারপর জমিলা বলল, দেখলে এই দ্বারের ওপাশে আমার ভাইয়ের বাড়ি, এ পাশে আমার বাড়ি, ও কক্ষে বধূ থাকেন বলিয়া, মানে ওই ঘরে বধূ বা বউ থাকেন বলে এই দরজাটা বন্ধ করে রাখি। আমাদের সরির দরকার হয় না, তার মানে কোনো যানবাহনের দরকার হয় না। কেন এখন তা বুঝতে পারলে? এটা লেখিকাকে প্রশ্ন ছুড়ে দিল জমিলা। এইভাবে সকল বাড়ি প্রদক্ষিণ হয়ে গেল, মানে ঘোরা হয়ে গেল। এখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা হচ্ছে যে এই বইটা পড়তেছে, পাঠিকা
কি মনে করেন যে জমিলা এবং হাসিনার কোনো গৃহ আছে? অবশ্য না। চার প্রাচীরের মধ্যে বা চার দেওয়ালের মধ্যে থাকলেই, ভেতরে থাকলেই গৃহে থাকা হয় না। এদেশের বাসরঘরকে কোহবর বলা হয়, মানে কল্পনার স্বর্গ বলা হয়। তো লেখিকার মতে হচ্ছে এটাকে কল্পনার স্বর্গ না বলে কবর বলা যেতে পারে, কবর বলা উচিত। বাড়িখানা তো শরাফতের, সেখানে এক পাল ছাগল যেমন আছে, কুক্কুট মানে হাঁস যেমন আছে, সেইরূপ একদল স্ত্রী লোক আছে। অথবা স্ত্রী লোকদেরকে বন্দিনী বলা যেতে পারে। এখানে সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা তার নিজের, গৃহখানা কেবল আমার বাড়ি, মানে আমার নিজের বাড়ি। পরিবারস্থ বা পরিবারের অন্যান্য লোকজন শুধু তার আশ্রিত। মালদহে লেখক কয়েকবার এক বাটিতে যাতায়াত করছে। গৃহস্বামী কলিমের স্ত্রীকে মানে বাড়ির যে কর্তা, সেই কলিমের স্ত্রীকে কখনোই প্রফুল্লমুখী দেখেন নাই। প্রফুল্লমুখী মানে আনন্দিত মুখে, হাস্যবদনে, হাসি মুখে কখনো তাকে দেখেননি। তার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করত, মানে লেখিকার সহানুভূতি আকর্ষণ করত তার সেই ম্লান মুখটা দেখে। ইহার কারণ এই, কয়েক বৎসর অতীত হলো, মানে কয়েক বৎসর গেল, কলিম স্বীয় ভাইরা ভাইয়ের সাথে বিবাদ করে, মানে ঝগড়া করে বিবাদ করেছে। তার ফলে কি হয়েছে, কলিমের পত্নী স্বীয় ভগ্নী মানে নিজের বোনের সাথে দেখা করতে পান না। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করে বলতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসবে, মানে আমার বোন আমার কাছে অবশ্যই আসবে। হায়, বাটি যে কলিমের, মানে বাড়িটা তো কলিমের। তার মানে বাড়িটা তো কলিমের। তিনি যাকে ইচ্ছা আসতে দিবেন, তিনি যাকে ইচ্ছা আসতে দিবেন না। আবার ওদিকে ওই বাড়িটা হচ্ছে সলিমের, সেখানে আবার কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। বলা বাহুল্য, কলিমের স্ত্রীর অন্ন, বস্ত্র বা অলংকারের অভাব নাই, কিন্তু তার এই অলংকার পিতৃমাতৃহীনা অবলা এই নারীর বোনের সাথে যে বিচ্ছেদের যন্ত্রণাকে কি লাঘব করতে পারবে? তার বোনের সাথে বিচ্ছেদের সেই কষ্টটা কি ভুলাতে পারবে? শুনলাম লেখক এখানে বলছেন যে তিনি এটাও শুনতে পাইছেন যে এই কলিমের স্ত্রী সপত্নী কণ্টক হতেও বিমুক্ত নয়। তার মানে সপত্নী কণ্টক মানে হচ্ছে তার সতীন আছে, কণ্টক মানে হচ্ছে কাটা, যাদের সতীন থাকে তাদের কাছে ওই অন্য স্ত্রীকে কাটাই মনে হয়। এইরূপ অবস্থায় তার নিকট কি গৃহকে শান্তি নিকেতন বলে মনে হবে? এরপর আসা যাক তৃতীয় নারীর কাহিনী, রমা সুন্দরীর কাছে। লেখক রমা সুন্দরীকে অনেকদিন ধরে জানেন। তিনি বিধবা, তার সন্তান সন্ততিও নেই। তার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, মানে অনেক সম্পত্তি আছে, এবং 2-4টা পাকা বাড়িও আছে। তার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর, মানে মালিক। দেবরটি কিন্তু রমাকে এক মুঠো অন্ন বা আশ্রয় দানেও কুণ্ঠিত, মানে এক মুঠো ভাত কিংবা আশ্রয় দিতেও কুণ্ঠাবোধ করে, দ্বিধাবোধ করে, তার ইচ্ছা হয় না। লেখক বলছেন যে আমরা বললাম ইনি হয়তো দেবর পত্নীর সাথে কোদল করেন। কোদল মানে ঝগড়া,
কোন্দল করা, মানে সেই অর্থে ঝগড়া করা। এ কথার উত্তরে একজন বললেন, রমা সব করিতে জানে কিন্তু কোদল করিতে জানে না। রমা বেশ জানে কি করে পরকে আপন করতে হয়, কেবল আপনাকে পর করিতে পারে না। এত গুণ থাকিতেও দেবরের বাড়িতে থাকতে পারেন না কেন? কপালের দোষ। এরপর আসি চতুর্থ নারী কাহিনীতে, রানীর কথা। লেখক এক রাজবাড়িতে দেখতে গিয়েছিলেন এবং বাড়িটা অনেকটা কবি বর্ণিত অমরাবতী বা স্বর্গের মতো মনোহর, সুন্দর। বৈঠকখানা বিভিন্ন রকম মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে। এদিক সেদিক ৫-৭খানা রজত আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে। রজত আসলে এটা রৌপ্যের চেয়ার বা আসন রাজাকে আহ্বান করতেছে। রানীর ঘর, কতগুলো ঘর আছে, এই ঘরগুলোতেও টেবিল আছে, টিপাই আছে। টিপাই মানে ৩ পায়া বিশিষ্ট টেবিল, হালকা নাস্তার জন্য, চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে, কিন্তু তাহার উপর ধুলার স্তর পড়িয়াছে। রাজা কোনো কালে এসব কক্ষে পদার্পণ করে বলিয়া বোধ হইল না, মানে মনে হইল না রাজা এখানে আসেন না। হয়তো অন্য কোনো আমোদ প্রমোদে রাজা লিপ্ত থাকেন। রানীকে দেখে আমি হতাশ হইলাম, মানে লেখিকা রানীকে দেখে হতাশ হলেন। কারণ বৈঠকখানা দেখে লেখক রানীর যে মূর্তির কল্পনা করেছিলেন, এই মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। মানে এই চিত্রটা সম্পূর্ণ লেখক যেটা কল্পনা করছিলেন তার বিপরীত দেখতে পেলেন। তার পরনে একটা লাল পাড়ওয়ালা বিলাতি ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা, মানে তার চুলগুলো এলোমেলো, যেন অনেকটা পরিচর্যা না হওয়ার কারণে অনেকটা জটা ধরে গেছে। অনুমান 15 দিন হইতে তেলের সাথে চুলগুলির সাক্ষাৎ হয়নি, মানে মাথায় তেল দেয়নি 15 দিন ধরে। মুখখানি এমনই করুণ ভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতী বিষাদ বলিলে অত্যুক্তি হবে না, মানে বেশি বলা হবে না। অত্যুক্তি মানে অতিউক্তি, বেশি বলা হবে না, যেন একদম বিষাদ দুঃখে আক্রান্ত এমন একটা করুণ মুখ রানীর মুখের মধ্যে দেখতে পাচ্ছেন। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ, চোখটা হচ্ছে মনের আয়নার মতো। রানীর নয়ন দুটিতে কি কি হৃদয় বিদারক ভাব ছিল তা আমি বর্ণনা করতে অক্ষম। লেখক বলছেন যে ওই চোখের দিকে তাকিয়ে উনি যে হৃদয় বিদারক প্রতিচ্ছবি দেখতে পেলেন সেটা বর্ণনা করতে অক্ষম, ওনার সেই ক্ষমতা নেই। আমাদের একটি বর্ষীয়সী সঙ্গিনী বলিলেন, তুমি রাজার রানী, তোমারই বেশ কেন? মানে বয়স্ক একজন তাদের সঙ্গী ছিল, যিনি প্রশ্ন করলেন রানীকে যে তুমি হচ্ছে রাজার রানী, তোমার এইরকম বেশ কেন, তোমার এই অবস্থা কেন? এসো আমি চুল বেঁধে দেই। রানী উত্তর দিলেন, জানি না কি পাপে রানী হয়েছে। ঠিক কথা, অথচ লোকে এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে, মানে সবাই রানী হতে চায়, তাদের জন্য পরম প্রত্যাশার বিষয় হচ্ছে রানী হওয়া।
এর পরের আরেক নারীর কাহিনীতে আমরা যাই। লেখিকা সেই নারীর কথা বলছেন, খদিজার কথা। মোহাম্মদীয় আইন অনুসারে, মানে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম অনুযায়ী আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হই। লেখিকা বলছেন যে নারীরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হয়, যদিও আমাদের বাড়িও হয় এবং বাড়িও হয়, কিন্তু তাহা হইলে কি হয়? বাড়ির প্রকৃতকর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি হন। তাহাদের অভাবে তারা যদি না থাকে, তাদের পরিবর্তে কে থাকে? বড় আমলা বা নায়েব, বা বড় আমলা বা নায়েবটি বাড়ির মালিক। গৃহকর্ত্রীতে তখন ওই বাড়ির মালিক, ওই মহিলাটি হয়ে যায় নায়েবের পুতুল মাত্র, ক্রীড়া পুতুল মাত্র, কারণ তার খেলার পুতুলের মতো হয়ে যায়। নায়েব কর্তৃকে যাহা বুঝায়, অবোধ নিরক্ষর কর্তৃ তাহাই বুঝেন। ওইরূপ আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। খদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী। তাহার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্যান, মানে উচ্চ বংশের এবং শিক্ষিত। হাশেম ছলে কৌশলে জমি জমা আত্মসাৎ করে লইলেন। খদিজার হাতে এক পয়সা নাই। খদিজার প্রত্যেক বাড়িতে বসিয়াই হাশেম আরো 2-3টা বিবাহ করিয়া তাহাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। যে তার বাপের বাড়িতে বসেই হাশেম আরো 2-3টা বিবাহ করে খদিজাকে সতীনের জ্বালায় দগ্ধ করতে লাগলো, কষ্ট দিতে লাগলো। এইরূপ না করিলে ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি? লেখক এখানে বলতে চাচ্ছেন যে এতেই পুরুষের আসলে কর্তৃত্ব বা বাহাদুরি প্রকাশ পায়, প্রকাশ করে থাকে, আমাদের সমাজের তাই ঘটে থাকে। ইহাতে যদি খদিজা সামান্য বিরক্তি প্রকাশ করেন, তবে প্রবীণা মহিলাগণ, মানে বয়স্ক মহিলারা কি বলেন? তার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়া নিন্দা করেন, যে খদিজার মধ্যেই আসলে সমস্যা, তার মধ্যে কোনো স্বামীর ভক্তি নাই, স্বামীকে সে শ্রদ্ধা করে না, এবং এই জন্য খদিজাকে তারা নিন্দা করেন। তো একদম প্রবন্ধের শেষে লেখক বলছেন যে এই প্রবন্ধ পাঠ করে ভ্রাতা ভগ্নীগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভ্রাতৃবৃন্দকে নরাকারে, মানে মানুষরূপী মানে নরাকারে, মানুষের আকারে, মানুষের স্বরূপে, পিশাচ রূপে অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছে। যেমন অনেকটা পুরুষকে যেন নিষ্ঠুর হিসাবেই, কদাকার হিসাবে আমি উপস্থাপন করতে চেয়েছি, আসলে এমনটি নয়, তাহা নয়। লেখিকা বলছেন আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ব্যবহার করি নাই, মানে আমি কোনো খারাপ কোনো শব্দ ভাইদের বিরুদ্ধে বলিনি। কাহাকেও পাপিষ্ঠ, পিশাচ, নিষ্ঠুর বলিয়াছি কি? কাউকে উনি পাপিষ্ঠ বলেন নাই, পিশাচও বলেন নাই, নিষ্ঠুরও বলেন নাই। কেবল উনি রমণী হৃদয়ের ক্ষত দেখিয়েছেন, তাদের নারীদের কষ্টকে উপস্থাপন করেছেন। ওই যে কথায় বলে, বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়, যে নিজের দুঃখ বলতে গেলে আসলে অন্যের নিন্দা হয়ে যায়। এক্ষেত্রে তাহাই হইয়াছে। লেখিকা বলছে আসলে এখানে আমার কিছু করার নেই, কারণ আমি দেখাতে চেয়েছি নারীর বাস্তব যে করুণ অবস্থাকে, এতে হয়তোবা পুরুষের নিন্দা করা হয়ে গেছে। ভগ্নীর দুঃখ বর্ণনা করিতে ভ্রাতৃ নিন্দা হইয়া পড়েছে। ভগ্নীর
দুঃখ বর্ণনা করতে গিয়ে ভাইয়ের নিন্দা মানে পুরুষের নিন্দা হয়ে গেছে। সুখের বিষয়ে আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন, সুখের বিষয়ে আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন যাহারা স্ত্রী লোক দিগকে যথেষ্ট শান্তিতে গৃহ সুখে রাখেন। লেখিকা বলছেন যে এমন অনেক পুরুষ আছে যারা তাদের স্ত্রীদেরকে অনেক সুখে ঘরের মধ্যে রাখেন, কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন আপন বাতিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়া থাকেন। আবার লেখিকা দুঃখের সাথে এটাও বলছেন যে অনেক পুরুষ আছে যারা অন্যায় ভাবে স্বামিত্বকে প্রকাশ করেন, তার প্রভুত্বকে প্রকাশ করেন। যখন আমাদের চালের উপর খড় থাকে না, দরিদ্রের জীর্ণতম কুটিরের শেষ চালখানা ঝঞ্ঝা নিলে উড়িয়ে যায়, মানে ঝড়ের বাতাসে উড়ে যায়। টুপটাপ বৃষ্টি ধারা আমরা সমস্ত রাত্রি ভিজিয়া থাকি, আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকি। চপলা চমকে নয়নে ধাঁধা লাগে। চপলা চমকে জানি কি কথাটা, শব্দার্থটা শেষের দিকে। টুপটাপ বৃষ্টি ধারায় আমরা ভিজিতে থাকি, চপলা চমকে নয়নে ধাঁধা লাগে, মানে বিদ্যুতের আলোয় চোখে ধাঁধা লাগে। আর বজ্রনাথে মেদিনী, বজ্রনাথ হচ্ছে বজ্রপাতের যে শব্দ, সেই শব্দে মেদিনী মানে পৃথিবী কেঁপে ওঠে এবং আমাদের বুক কাঁপে। প্রতি মুহূর্তে ভাবি বুঝি বজ্রপাতে মারা যায়। তখনও আমরা অভিভাবকের বাটিতেই থাকি, যে চারিদিকে যখন এই প্রাকৃতিক দুর্যোগ, তখনও আমরা মানে নারীরা সেই তাদের অভিভাবকদের বাড়িতেই থাকেন। সেটা স্বামী হতে পারে, ছেলে হতে পারে, অভিভাবকের কাছেই থাকে। যখন আমরা রাজকন্যা রাজবধূরূপে প্রাসাদে থাকি, তখনও প্রভু ক্রিয়ে থাকে। এখানে সমাজের অর্থনৈতিক হিসাবে যে তিনটি স্তর, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সেই তিন স্তরের নারীর কথা লেখিকা দেখিয়েছেন। যে যদি খুব উচ্চবিত্তের ঘরে থাকে, রাজকন্যা বা রাজবধূরূপে থাকে, তখনও সে ঘরের মধ্যেই প্রভু গৃহেই থাকে, মানে তার একজন প্রভু আছে, তার ঘরেই নারী থাকে। আবার যখন ওই প্রাসাদ তুল্য ত্রিতল মানে তিনতলা সেই অট্টালিকা, মানে প্রাসাদ, অট্টালিকা মানে বাড়ি, বড় দালান ভূমিকম্পে চূর্ণ হয়, মানে ভূমিকম্পে ভেঙে যায়, সোপান অতিক্রম করিয়া মানে সিঁড়ি ভেঙে অতিক্রম করলে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবর মানে দেহ, রক্তাক্ত দেহ যদি রক্তাক্ত হয়ে যায়, হতজ্ঞান প্রায় মানে আমাদের বুদ্ধি লোপ পায়, আমরা জ্ঞান হারাই। এই অবস্থায় আমরা কি করি? গোশালায় গিয়ে আশ্রয় নিই। মানে নারীরা তখন গোশালায় মানে গোয়াল ঘরে গিয়ে হলেও আশ্রয় নেয়, তখনও অভিভাবকদের বাটিতেই থাকে, মানে তখনও সেই পুরুষ অভিভাবকদের আশ্রয় নারী থাকে। এরপর মধ্যবিত্ত নারী যদি হয়, গৃহস্থের বৌঝি রূপে যদি প্রকাণ্ড আট চালায়, ঘরেও যদি সে থাকে, বাস করে, তাহলেও তারা প্রভুর আলোয় থাকে, মানে প্রভুর বাড়িতেই থাকে। আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীতে, একদম ঘোর অন্ধকার রাতে প্রভুর বাড়িতে দুষ্ট লোক, খারাপ লোক দ্বারা যদি লঙ্কা কাণ্ডের অভিনয় হয়, মানে আক্রান্ত হয় সেই বাড়িটা, ডাকাত দ্বারা হতে পারে, বাইরের কোনো শত্রু দ্বারা আক্রান্ত হতে পারে, সব জিনিসপত্র ঘরগুলি যদি দাউ দাউ করে জ্বলিতেও থাকে, মানে আগুন লাগিয়ে দিয়েছে তারা, এই অবস্থায় আমরা এক বসনে প্রাণটি হাতে করিয়া কোনো মতো দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটা কুল গাছ তলায় আশ্রয় দাঁড়ে, আমরা একটি দূরে অবস্থিত একটি কুল গাছ তলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি।
তখনও অভিভাবকের বাটিতে থাকে। মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে তারা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ভয় কাঁপতে থাকবে, কিন্তু এই বাড়ি ছাড়া তারা হবে না, এছাড়া তাদের কোনো আশ্রয় নেই। ইংরেজিতে যাকে হোম বলতে বোঝায়, গৃহ শব্দ দ্বারা লেখক তাহাই বুঝাইতে চান, মানে যেখানে শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন, যা তাই গৃহ। আর যদি সেই নিম্নবিত্তের বিধবা নারীও হয়, বিধবা হলে স্বামী গৃহে এক রূপ বাসের অযোগ্য হয়। যদি বিধবা হলে তো আর তখন স্বামীর গৃহে থাকা যায় না, তখন হতভাগিনী পিতা বা ভ্রাতার মানে ভাইয়ের শরণাপন্ন হন, মানে আশ্রয় নেয়, তার শরণে যায়, তার আশ্রয়ে যায়। একটা হিন্দি প্রবাদ আছে, ঘর কি চলি বন মে গই বন মে লাগি আগ, বন বেচারা কিয়া করে করম মে লাগি আগ। অর্থাৎ গৃহ দগ্ধ হইয়া বনে গেলাম, বনে লাগিলে আগুন, বন বেচারা কি করবে, আমার কপালে লাগিয়াছে আগুন, আমার কপালেই লাগিয়াছে আগুন। তাই বলি, গৃহ বলতে আমাদেরই একটি পর্ণকুটির নাই। প্রাণী জগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয় নয়, মানে আমাদের মতো এত নিরাশ্রয় নাই তাদের। সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের, মানে নারীদের কোনো গৃহ নেই। এই হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ প্রবন্ধ। পরিশেষে একটা আরেকবার বলা স্যার, এই হচ্ছে চোখ দিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটুকু ছিল আমাদের, এই হচ্ছে আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ প্রবন্ধটি। আমরা আশা করি এর আলোচনা বুঝতে পেরেছি। আর ছোট্ট একটি গল্প দিয়ে শেষ করতে চাচ্ছি। একজন নারী একটা ভাইবা বোর্ডে গেছে। ভাইবা বোর্ডের যে প্রশ্নকর্তা তাকে প্রশ্ন করছে যে তুমি আপনি চাকরি কেন করতে চান, চাকরি তা হলে আপনি কি করবেন? বলে, আমি চাকরি হলে আমি একটা বাড়ি কিনবো। বলে, কেন? আপনার কি বাড়ি নেই? আপনার স্বামীর বা আপনার কি কোনো বাড়ি নেই? তখন নারীটি উত্তর দিল যে আমি একজন বিবাহিতা মহিলা, আমি যখন বাবার বাড়িতে যাই তখন আমার ভাই বোন, বাবা মা সবাই আমার স্বামীর বাড়িকে উল্লেখ করে বলে যে তোমার বাড়ি ওইটা, বা তোমার বাড়িতে তুমি গেলে এটা করবে, বা তোমার বাড়িতে আমরা যখন যাব, এই ধরনের ধারণা। আবার যখন আমি স্বামীর বাড়িতে থাকি তখন তারা বলে তোমার বাড়ি, মানে তারা তখন তোমার বাড়ি বলতে আমার বাবার বাড়িকে বোঝাচ্ছে। তো আমি ভেবে দেখলাম আসলে আমার নিজের কোনো বাড়ি নেই। তো সেই জন্যই চাকরি পেলে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা বাড়ি করব, যে বাড়িটায় আমি বলতে পারবো যেটা আমার বাড়ি, আমার গৃহ, আমার শান্তিনিকেতন। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা চৌধুরী। তার প্রকৃত নাম রোকেয়া খাতুন এবং বৈবাহিক সূত্রে নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়ার পিতা বহু ভাষায় সুপণ্ডিত হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। বড় ভাই বোনের সাহচর্যে রোকেয়া বাংলা ও ইংরেজি ভাষা ভালোভাবেই রপ্ত করেন এবং জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। 1898 সালে উর্দুভাষী ও বিপত্নিক সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর উৎসাহ ও অনুপ্রেরণায় তার জ্ঞান অর্জনের পথ অধিকতর সুগম হয়। বিরূপ সমালোচনা ও নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনোই নারী শিক্ষার লক্ষ্য থেকে সরে আসেননি, বরং পর্দা প্রথা ও শিক্ষা বিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে ছাত্রী সংগ্রহ করেছেন। রোকেয়া বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী। সমাজের কুসংস্কার ও জড়তা দূর করার জন্য তিনি অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ ও হৃদয়গ্রাহী গদ্য রচনা করেন। তার সব রচনাই সমাজ জীবনের গভীর উপলব্ধি থেকে উৎসারিত। মতিচুর ও অবরোধবাসিনী তার তাৎপর্যপূর্ণ গদ্য গ্রন্থ। এছাড়া সুলতানার স্বপ্ন ও পদ্মরাগ নামে দুটি উপন্যাসও তিনি রচনা করেন।
1932 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর এই মহিষী নারীর জীবনাবসান ঘটে।